আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রত্যেককে আমাদের স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে, লাইভ ডিসকাশনটাতে। আহ, আজকে যথারীতি কথা অনুযায়ী সন্ধ্যা 7টার একটু সময় বেশি হয়ে গেছে, আসা যাক। তো তোমরা যারা এসএসসি 2019 ব্যাচ এবার পরীক্ষা দিচ্ছ, এবার পরীক্ষা দিবা, তাদের সাথে আলোচনা করার প্রেক্ষিতে, তাদের সাথে আলোচনা করার জন্য আমি আজকে চেষ্টা করছি যাতে তোমাদের সাথে আলোচনা করে তোমাদের এই মুহূর্তের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের সাথে একটু সামিল হওয়া যাক। তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো, তোমরা একটু আমাকে জানাবে যে তোমাদের কাছে আমার সাউন্ডটা ক্লিয়ারলি যাচ্ছে কিনা। শাফিন, ওকে। আর বাই দিস টাইম একটু বলে রাখি, ফৌজিয়া তানজিম, আসসালামু আলাইকুম। আমি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তোমরা যারা এই মুহূর্তে আছো। ওকে, আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। 38 ওয়াচিং, ওকে, ক্লিয়ার সাউন্ড, ওকে, ক্লিয়ার। আইজ্যাক নিউটন, ওয়াও, তোমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে আইজ্যাক নিউটন। ওয়েল, সাউন্ড ইজ গুড। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং আমাদের স্কুলের শিক্ষক পরিবার যারা আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি, তৌহিদ স্যার, মনির স্যার, সাদি স্যার, মাহাদি স্যার, মেহেদি স্যার, প্রত্যেকেই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, এবং সবাই চেষ্টা করে যাচ্ছেন তোমাদের কাছে তাদের বেস্টটুকু তুলে ধরার জন্য। তোমরা যারা আজকে এই মুহূর্তে লাইভে আছো, তোমরা তোমাদের বেসিক্যালি টার্গেটটা হচ্ছে যে এবার 2019-এ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তারা তারা বেসিক্যালি একটু কিসে করবা, এখানে একটু ক্লিয়ারলি, হ্যাঁ, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছি, সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, টেস্ট পেপারটা সলভ করছো, এবং টেস্ট পেপার সলভ করার মুহূর্তে যে প্রবলেমগুলা তোমরা ফেস করছো, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ, সবগুলো সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টকেই সমানভাবে গুরুত্ব দিয়ে তোমরা প্রিপারেশন নিচ্ছ বলে আমার ধারণা। এবং আমি বরাবরের মতো আমাদের স্কুলের ফেসবুক পেজে এবং আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি তোমরা যারা কোয়েশ্চেন করেছো তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার, হ্যাঁ। আর এই ভিডিওটা তোমাদের সাথে ডিসকাশনের পরে আমি ইউটিউবে আপলোড করে দিব। আর আর হচ্ছে তোমরা এই মুহূর্তে যারা লাইভে আছো, তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়ে যতটুকু সম্ভব আমার কাছে বলবো। নাফিজ ইমতিয়াজ, ওয়ালাইকুম আসসালাম। সম্রাট খান, মিনহাজ, সাদমান, তোমরা যারা সবাই আছো তারা দয়া করে আমাকে একটু জানিও তোমাদের মানে প্রবলেমগুলো যেগুলো তোমরা ফেস করছো, সেখানে আমি কিভাবে তোমাদেরকে সলভ করতে পারি। আচ্ছা, ফৌজিয়া তানজিম, তুমি যে টপিকটা নিয়ে আলাপ করতে বলেছো সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। আমি যে পরিমাণ ক্লাস দেওয়ার কথা 2019 ব্যাচের স্টুডেন্টের জন্য, এসএসসি 19 ব্যাচের স্টুডেন্টের জন্য, সেই পরিমাণ ক্লাস আমি এখনো দিতে পারিনি। কারণ হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজিতে কয়েকটা ক্যাডেট কলেজ, কয়েক বছরের বোর্ড, এবং হচ্ছে তার সাথে কিছু সৃজনশীল এবং অবজেক্টিভের সলিউশন আমি দিয়েছিলাম। আর ফিজিক্সে 2 থেকে 3টা বোর্ডের এবং ক্যাডেট কলেজের এমসিকিউ সলভ করেছি, কিন্তু সৃজনশীলে এখনো যায়নি। সামনে যতটুকু সময় আছে এই এতটুকু সময়ের মধ্যে
ক্যাডেট কলেজের বেসিক্যালি ক্যাডেট কলেজগুলোর প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আল ওয়াকিল ইসলাম, তুমি যে প্রশ্নটা বারবার করেছো সেটা হচ্ছে মুক্তজোর আর বন্ধনজোর ইলেকট্রন নিয়ে। এই মুক্তজোর আর বন্ধনজোর ইলেকট্রনটাকে আমি এতবার বিভিন্ন বোর্ডে যখন আমি সলভ করেছি, বিভিন্ন ক্যাডেট কলেজে যে প্রশ্নগুলো সলভ করেছি সেখানে আমি অনেকবার ক্লিয়ার করেছি। জাহিদ হাসান হৃদয়, কেমিস্ট্রি যে চ্যাপ্টার 8, এটা কঠিন। এই কঠিন বললে তো হয় না, আমি চ্যাপ্টার 8-এর উপর একটা ভিডিও আপলোড করেছি। তুমি যদি ওই ভিডিওটা দেখে থাকো, কেমিস্ট্রি চ্যাপ্টার 8-এর ভিডিওটা, আমার মনে হয় যে ওই একটা ভিডিওতে মোটামুটি ঘন্টা খানেকের মতো আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কোথায় কোথায় জিনিসগুলোকে একটু ভালো মতো পড়তে হবে। কেমিস্ট্রি চ্যাপ্টার 8-এ তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ড্রাই সেলটা পড়বা, তুমি গ্যালভানিক সেলটা পড়বা, তুমি বন্ধনের যে ম্যাথসগুলো আছে সেই ম্যাথসগুলো পড়বা। ওভারঅল কেমিস্ট্রি অধ্যায়ের এই মানে কেমিস্ট্রি বইটার মধ্যে এই অধ্যায়টা মানে চ্যাপ্টার 8 হচ্ছে এমন একটা চ্যাপ্টার যার টাইটেল হচ্ছে নিজে কেমিস্ট্রি। পাতন আর ঘনীভবনের পার্থক্য, তানভীর, এগুলা খুবই সহজ জিনিস। আহ, এই 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 এইগুলা সবগুলা হচ্ছে বইয়ের মধ্যে লেখা আছে, সবগুলা বইয়ের মধ্যে লেখা আছে এই জিনিসগুলা। আচ্ছা, মোটর আর জেনারেটরের ভিডিওগুলা সম্রাট, 13 অধ্যায়ের আমি 3টা ভিডিও দিয়েছি। মোটর আর জেনারেটরের ভিডিওটা আমি এখনো দিতে পারি নাই, কারণ হলো যে এই মোটর আর জেনারেটরের যে বেসিক এবং এর সাথে যে যন্ত্রপাতিগুলো লাগবে, আমার একটা মোটর, একটা জেনারেটরের একটা ডামি, এটা আমি আনার চেষ্টা করছি। এটা আনার সাথে সাথে আমি ভিডিওটা আপলোড করব। আরিফুল, হ্যাঁ তুমি লাইভ দেখতে পারো না, তুমি এবার ইন্টারমিডিয়েটে, তুমি একটু পড়াশোনা করো। এসএসসির স্টুডেন্টের জন্য আজকের এই লাইভ। ইন্টারের তোমরা যারা আছো তোমাদের সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টারটা একটু বললে ভালো হয়, সাথে রিং ফিল্ডের ভেক্টর স্পেস। আচ্ছা, আবসার, আগের বছরের মতো অনেকগুলা স্কুল নিয়ে, হ্যাঁ অনেকগুলা স্কুল বলতে মানে আমার ইচ্ছা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে অন্তত 30টা স্কুল এবং ক্যাডেট কলেজের সলভ দেওয়া, কিন্তু আমি মানে হয়ে ওঠে নাই। কিন্তু আমি চেষ্টা করেছি যে একটা ভিডিও যখন আপলোড করি তার সাথে ওই আনুষঙ্গিক প্রত্যেকটা জিনিস মানে ওই অধ্যায়ের প্রত্যেকটা জিনিসকে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার। আর আচ্ছা, তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি, আচ্ছা এটা কে বলেছে? তৃতীয় চতুর্থ আল ওয়াকিল ইসলাম, হ্যাঁ শব্দের ক্ষেত্রে ফিজিক্সের এই অধ্যায়টাতে মানে 7 নম্বর অধ্যায়টাতে তরঙ্গ ও শব্দের ক্ষেত্রে দুইটা পাহাড়ের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে গুলি করলো, সেই গুলিটার প্রথম প্রতিধ্বনি এবং দ্বিতীয় প্রতিধ্বনির পরে তৃতীয় চতুর্থ প্রতিধ্বনির একটা অঙ্ক আছে। এটা অনেক ক্যাডেট কলেজে এবং হচ্ছে অনেক স্কুলে আছে, এবং এইটারও আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম সপ্তম অধ্যায়ের। এটা কোন বোর্ডে আমার মনে নাই, তবে আমার কোন একটা প্লে লিস্টে আমার স্পষ্ট মনে আছে যে এই ফার্স্ট এন্ড সেকেন্ড ইকোর অঙ্কটা আমি ব্যাখ্যা করেছিলাম। আর তোমরা যারা আচ্ছা, এমডি আসিফ মল্লিক, লাস্ট প্রিপারেশন নিয়ে কথা বলার জন্যই আমি আজকে বসেছি। ভিডিওর শেষটাতে যতটুকু সম্ভব হয় আমি একটা সামারি করে দিব। সাফিন, ইয়েস বায়োলজির এমসিকিউ পারি না বললে হবে না। বায়োলজির এমসিকিউ করার জন্য টেস্ট পেপারটাতে তুমি যখন টেস্ট পেপারটাকে মানে মানে সলভ করতে থাকবা, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা স্কুল এবং ক্যাডেট কলেজের প্রশ্নটাকে পরীক্ষার হলে বসে আছো এবং তোমার সামনে একটা প্রশ্ন আছে, এই চিন্তা করে তুমি দাগায় দাগায় করবা। এবং তুমি যখন দাগাবা, ধরো তোমার 25টা এমসিকিউর মধ্যে 20টা হয়েছে, তুমি দাগালা এবং তুমি চেক করলা, তুমি যে 5টা পারো নাই সেই 5টাকে পরে সলভ করবা। এইভাবে তুমি 2017, 2016 এবং 2015 এই 3টা বছরের 8টা বোর্ডের সবগুলো এমসিকিউ করো। বায়োলজির এমসিকিউ তোমাদের পক্ষে কঠিন হবে না। এখন কি টেস্ট পেপার পড়বা না বই পড়বা? এখন হচ্ছে টেস্ট পেপার পড়ার সময়। আমি আমার মতে টেস্ট পেপার পড়লে তুমি টেস্ট পেপারটাকে তুমি যখন দেখবা যে প্রশ্নটা এইভাবে আসছে, তো প্রশ্নটা কিভাবে আসছে
এইটা চিন্তা করে বইটাতে কিভাবে পড়াচ্ছে। ধরো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি চ্যাপ্টার 9 অ্যাসিড বেস সল্ট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটাতে কি আছে তুমি জানো। তোমার অ্যাসিডের বৈশিষ্ট্য থেকে, ক্ষারের বৈশিষ্ট্য থেকে শুরু করে পানির ক্ষরতা, তারপরে পিএইচ, এবং হচ্ছে শেষের দিকে পানির বিশুদ্ধকরণ নিয়ে এই চ্যাপ্টারটাতে আলাপ করা হয়েছে। তুমি পুরো চ্যাপ্টারটা পড়লা। এখন এই চ্যাপ্টারটা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কি রকম প্রশ্ন আসতে পারে, সেই জিনিসটাকে বোঝার জন্য টেস্ট পেপারটা দরকার। তো তুমি যখন টেস্ট পেপারটার কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকবা, তখন তোমার ওই সলভ করতে করতে তুমি বইটাকেও সাথে নিয়ে নিবা, মানে টেস্ট পেপারের সাথে বইটাকে নিয়ে পড়বা। এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, প্রতিদিন লাইভ ক্লাস চাই। প্রতিদিন লাইভ ক্লাস দিয়ে আমি মনে হয় না তোমাদেরকে সেবা দিতে পারবো। আমার মনে হয় আমি যদি অন্তত একটা ক্লাস ইউটিউবে দিতে পারি, আমার মনে হয় সেটা তোমাদের জন্য সাকসেসফুল হবে। মানে আমি মনে করি যে আমি সেটাতে ভালো করতে পারবো। ইলেকট্রোলাইসিসের উপর কি কোনো ঘনমাত্রার প্রভাব আছে কি স্যার? অবশ্যই। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অবশ্যই ঘনমাত্রার প্রভাব আছে। যদি তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি দ্রবণটা থাকে, যে দ্রবণের ঘনমাত্রা বেশি থাকবে, সেই দ্রবণের আয়নের জারিত বা বিজারিত হবার পসিবিলিটি বেশি থাকবে। তোমাদের বইয়ে স্পষ্টভাবে লেখা আছে যে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্যাটায়ন এবং অ্যানোডে অ্যানায়ন যাবে, এবং এক্ষেত্রে কয়েকটা নিয়ামকের উপরে বা কয়েকটা ফ্যাক্টরের উপরে জিনিসটা ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, তুমি কি ক্যাথোডটা ব্যবহার করছো তার উপরে, তুমি কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করছো তার উপরে, তোমার দ্রবণটার ঘনমাত্রা কার কত বেশি। যে দ্রবণটার ঘনমাত্রা বেশি, সেই দ্রবণের ক্যাথোডে বিজারিত বা অ্যানোডে জারিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তৌসিফ আহমেদ বকুল। রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। তোমরা যদি একবার আমার মানে আমাদের স্কুলের ইউটিউবে গিয়ে লা শাতেলিয়ার নীতিটা তুমি লিখে সার্চ দাও, লা শাতেলিয়ার নীতির উপরে একটা আলাদা ভিডিও আমি করেছি, সেইখানে রাসায়নিক সাম্যাবস্থা কি আমি ব্যাখ্যা করেছি। আচ্ছা, ইমদাদ আশিক, এভরিথিং ইজ ইজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম স্টুডেন্ট চাই আমি, যারা বলবে যে হ্যাঁ পড়াশোনাটাকে করে শান্তি লাগছে, ভালো লাগছে, এরকম স্টুডেন্ট দরকার। আর আচ্ছা, বায়োলজিতে উইক কি? আসিফ, তুমি বায়োলজিতে উইক, এটা তুমি যেহেতু বুঝতে পারছো, আমার মনে হয় তুমি কিভাবে স্ট্রং হবা সেই রাস্তাটাও তোমার বের করা জন্য তোমার ভিতরে একটা সদিচ্ছা থাকা দরকার। সামনে যতটুকু সময় আছে, এতটুকু সময়ের মধ্যে তুমি টেস্ট পেপারের বোর্ড আর ক্যারেট কলেজের সৃজনশীল আর এমসিকিউ সলভ করো। যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি এই মুহূর্তে এই কাজটা করবা। আচ্ছা, উচ্চতর গণিতের ক্যাডেট কলেজের প্রশ্ন। হ্যাঁ, উচ্চতর গণিতের এবং হচ্ছে সাধারণ গণিতের দুই গণিতেরই ক্লাসগুলো নিয়মিত আপলোড হচ্ছে এবং আপলোড হবে। রসায়নের কোন চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়বো? সম্রাট খান, এই প্রশ্নটা আজ থেকে করবা না। এই প্রশ্নটা আজ থেকে করবা না যে কোন অধ্যায়কে গুরুত্ব দিয়ে পড়বো। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, বিজ্ঞানের কোনো অধ্যায় গুরুত্বহীন না, কোনো অধ্যায় গুরুত্বহীন না। তুমি যদি মনে করো যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়বা, তাহলে এক ধরনের হিসাব। তুমি যদি সেই হিসাব করে থাকো, তাহলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক হবে না। আর তুমি যদি সত্যিকার অর্থে মানে কিছু জানার জন্য চেষ্টা করো, তাহলে আমি বলবো সব অধ্যায় পড়তে হবে, এবং এইটাই হচ্ছে করণীয়, এটাই করতে হবে। আচ্ছা, এস কে এস জাকারিয়া, ফিজিক্সের 11 নম্বর চ্যাপ্টার, বিশেষ করে ঘ নম্বরটা করতে পারি না। ঘ নম্বরটা করার জন্য হচ্ছে চলতরিতের সবগুলা সূত্রকে মাথায় রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে I ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি, মানে চার্জ বাই সময়। তো চার্জকে সময় দিয়ে ভাগ করলে আমি তড়িৎ প্রবাহ পাবো। তারপরে কুলম্বের সূত্রটা পড়তে হবে, I ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। আপেক্ষিক রোধের সূত্র R ইকুয়ালস টু রো এল বাই এ। এরপরে হচ্ছে সমান্তরাল এবং সিরিজ বর্তনীতে যে তুল্য রোধ, আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি।
1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এরপরে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিক পটেনশিয়াল P ইকুয়ালস টু WV। এই যে অঙ্কগুলা, এরপর হচ্ছে বিলের অঙ্কগুলা, এই অঙ্কগুলাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পারা সম্ভব। স্যার স্ক্রিনটা কি আরো বড় করা যায়? না, লাইভ ক্লাসে আমি এখানে বোর্ডে যেহেতু কিছু লিখছি না, আমার সাউন্ডটা যদি তোমার কাছে যায় এতটুকুতেই হবে আমার মনে হয়। আচ্ছা, উচ্চতর গণিতে ক্যাডেট কলেজের প্রশ্ন সংঘর্ষের ব্যাপারে স্থিতিস্থাপক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সাজেশন তড়িৎ প্রাবল্য। আচ্ছা জামির, অনেক অনেক থ্যাংক ইউ। ইফতেখারুল আলম মাহমুদ, এসএসসি এক্সামের আগের দিন কি করব? এসএসসি এক্সামের আগের দিন পরের দিনের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রিপারেশন নিবা। আচ্ছা, তারপর হচ্ছে ফাউজিয়া তানজিম, স্যার অল সাবজেক্টে প্রায় শেষ, ভেরি গুড, তবুও ভয় লাগতেছে, কি করব? পরীক্ষার আগে ভয় লাগাটা স্বাভাবিক, এই ভয়টা লাগতে দাও। আর তুমি মনে রাখবা এটা তোমার লাইফের ফার্স্ট এক্সাম না, তুমি এর আগে অনেক এক্সাম দিয়েছো এবং জীবনে যতদিন বেঁচে থাকবা এক্সাম দিতেই থাকবা, সেটা হয় মানে পরীক্ষার হলে অথবা জীবনের যে কোনো অবস্থাতেই। সুতরাং ভয় থাকাটা স্বাভাবিক, এটা নিয়েই পরীক্ষা দিবা এবং এটা নিয়ে সাকসেসফুল হইতে হবে। তারপর হচ্ছে স্যার বহু কি, আচ্ছা স্যার বহু নির্বাচনের জন্য কি স্বল্প সময়ে সব বোর্ড পড়লে কি মোটামুটি প্রিপারেশন হবে? বাপরে, মোটামুটি প্রিপারেশন, তো এটা তো আসলে প্রিপারেশনের কোনো স্ট্যান্ডার্ড মানে মার্ক আপ কাট আপ মার্ক নাই যে হ্যাঁ মোটামুটি হবে। তবে তোমরা যারা মোটামুটি আর হচ্ছে প্রিপারেশন কেমন হবে এটা নিয়ে ভাবছো, তোমাদের সুবিধার্থে এতটুকু বলবো যে সবগুলো বোর্ড মানে যতগুলো বোর্ড আছে 2000 মানে 2019 ব্যাচে তোমরা 2017, 16, 15 এই তিনটে অর্থ করবাই। আচ্ছা মোহাম্মদ রফিক, অনেক বড় কথা। আচ্ছা আমি তোর কথাটা বলি। আচ্ছা মোহাম্মদ রফিক, হ্যাঁ অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য এবং দোয়া করতে হবে। আচ্ছা তারপরে আহ, আমি ভালো আছি সজল, বাংলা সেকেন্ডের আগে ছুটি নাই, কম সময়ে মোটামুটি বইয়ের টপিকগুলা কভার দেওয়ার জন্য কি গাইডের এমসিকিউ দেখবো নাকি যতটুকু সম্ভব বই পড়বো? আচ্ছা, বাংলা সেকেন্ড পেপারে, বাংলা সেকেন্ড পেপারটা এমন একটা জিনিস, মানে গ্রামারটা হচ্ছে এমন একটা বিষয়, কি বলবো বাংলা সেকেন্ড পেপার নিয়ে অনেক স্টুডেন্টের অনেক অনেক ইসে আছে, মানে এটাকে কি বলা যায়, এক ধরনের আহ, ভালোবাসা নাই একটা জায়গা আছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা মনে করে যে আমি আমি যতটুকু চিনি যে কতটুকু পড়লে হবে, বা অনেকে মজা পায় না। তাদের জন্য আমার আবার লাস্ট কথা, সেটা হচ্ছে যে যে সময়টুকু ছিল 9-10-এ বাংলা সেকেন্ড পেপারটাকে যেভাবে পড়ার কথা ছিল সেভাবে যদি পড়া না হয়, তাহলে শেষ মুহূর্তে এসে যদি এরকম হয়, তোমার যদি ফিল হয় যে তুমি শেষ মুহূর্তে চলে আসছো এবং তুমি অনেক কিছু পড়ো নাই, তাহলে আমি ওই যে আবার বলবো বাংলা সেকেন্ড পেপারের টেস্ট পেপারটা ধরে ধরে পড়তে। আর তোমার সামনে যদি কোনো শিক্ষক থেকে থাকেন তোমার স্কুলের, তোমাকে হেল্প করার মতো, সেই শিক্ষকের সহযোগিতা নিতে হবে। আর আমি আমার এই পাশ থেকে বাংলা সেকেন্ড পেপারটাতে এখনো কিছু করতে পারিনি, মাত্র কয়েকটা ক্লাস আপলোড করেছি। আহ, মূলত ব্যাকরণের বিষয়গুলোকে আপলোড করতে একটু সময় লাগবে, হয়তো পরের বছরের স্টুডেন্টরা হয়তো কিছু জিনিস পাবে। তোমরা আপাতত টেস্ট পেপারটাকে সলভ করবা। ইলেকট্রোলাইট, বিজিএস কি করে ভালো করব? বিজিএস ভালো করতে গেলে বিজিএস এর সূচিপত্রটার দিকে তাকায় দেখবা যে 14টা চ্যাপ্টার আছে, 15টা চ্যাপ্টার আছে এবং পরীক্ষায় কেমন কেমন কোয়েশ্চেন আসছে, এবং ওই কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য বইয়ের কোন কোন উত্তরগুলোকে পড়তে হবে। এমনভাবে বিজিএসটাকে পড়বা, বিজিএস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিজিএসটা। এই বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ সাবজেক্টটা হচ্ছে তোমার সাধারণ জ্ঞানটাকে, তোমার দেশের প্রতি জ্ঞানটাকে বিজ্ঞানের বাইরে দৈনন্দিন জীবন সম্পর্কে একটা আইডিয়া দিবে। বাংলাদেশ সম্পর্কে জানা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানা, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো জানা, রাষ্ট্রনীতি জানা, অর্থনীতি জানা, সামাজিকীকরণ বা সমাজের বিভিন্ন অংশ সম্পর্কে জানা, বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানা, জলবায়ু সম্পর্কে জানা, এগুলো দরকার আছে।
এগুলা শুধু পরীক্ষায় পাশ করার জন্য ব্যাপার না, ব্যাপারগুলো হচ্ছে জানার জন্য। দিস ইজ নিডেড। আচ্ছা, তারপর উচ্চতর গণিতে ক্যাডেট কলেজের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, ক্লাস কতক্ষণ হচ্ছে? এটা শুধুমাত্র ডিসকাশন। এটা ক্লাসটা হচ্ছে যতক্ষণ তোমাদের প্রবলেমটাকে আমি মনে করব সলভ দিতে পারছি ততক্ষণ বলার চেষ্টা করব। পরীক্ষার প্রস্তুতি সায়েম, টেস্ট পরীক্ষার পরে একটা স্টুডেন্ট কিভাবে প্রস্তুতি নিবে তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যে টেস্ট পরীক্ষার পরে করণীয়। টেস্ট পরীক্ষার পরে একটা স্টুডেন্টের 3টা জিনিস করণীয়। আমি ওখানে আরো অনেকগুলো পয়েন্ট বলেছি, বাট একাডেমিক ভিউ থেকে 3টা জিনিস করণীয়। নাম্বার 1, টেস্ট পেপার সলভ করা সব সাবজেক্টের। সেকেন্ড টাস্ক হচ্ছে সারা দিনের মধ্যে সবচেয়ে যাতে সময় কম খরচ হয় সেটাকে বাছাই করতে হবে। তোমার যদি মডেল টেস্ট দেওয়ার মতন অপশন থাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়ার সময় যদি কোনো টপিক না পারো বা কোনো কোয়েশ্চেনের উত্তর না পারো সেটাকে বাসায় এসে সলভ করতে হবে। এমডি নাসিফ, আমি তোমরা যারা ক্লাস 9-এ নতুন আছো তোমাদের যে বইগুলো আছে সেই বইটাতে কিছু নতুন সংযোজন আছে। মানে পুরাতন বইয়ের তুলনায় এইবারে তোমরা যারা ক্লাস 10-এ আছো, এইবারের তোমরা যারা ক্লাস 10-এ আছো 2019-এর কথা বলছি, তোমাদের যে বইটা সেই বইটা আগের বইটা থেকে একটু ডিফারেন্ট এবং অনেক সংযোজন আছে বইটাতে। সেক্ষেত্রে নতুন নতুন যেই টপিকগুলো আছে সেগুলোকে আমি আপলোড করব আগে অধ্যায়গুলো শেষ করার পরে। 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটির অণুর সংখ্যা বেশি? সম্রাট, এই প্রশ্নগুলোর উত্তর আমি অনেকবার দিয়েছি। তোমাকে যে যৌগের অণুর সংকেত বের করতে বলবে সেই যৌগের আণবিক ভর বের করবা। যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16, তাহলে 16 আর 23 হচ্ছে 39, আর 1 হচ্ছে হাইড্রোজেন 40। সেই হিসাবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে অণুর সংখ্যা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামে কত আর ওই যে 20 গ্রামে কত বের করবা। আর সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 98, তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। সেই হিসাবে 49 গ্রামে অর্ধেক হবে। তখন হিসাব করবা ক্যালকুলেটর দিয়ে কোনটা বেশি। আচ্ছা, তারপর হচ্ছে স্যার এসএসসি এক্সামের আগের দিনও কি টেস্ট পেপার পড়বো? না, এসএসসি এক্সামের আগের দিন শুধু টেস্ট পেপার না, তুমি চাইলে বইও পড়তে পারো, তুমি দেখতে পারো, একটু রিভিশন দিতে পারো, একটু দেখলা কি কি আসছে। তবে আমার কাছে মনে হয় পরীক্ষার আগের দিন টেস্ট পেপার না করে একটু বইটা যদি পড়া যায় ভালো হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মুস্তাফিজ নান্না, তোমার এলাকায় অনেক নেটের প্রবলেম, খুবই দুঃখিত। আচ্ছা, ওকে, মাত্র 20 দিনে অল রিভাইজ দিব কি করে? মাত্র 20 দিনে নাফিস, মাত্র 20 দিনে সবগুলা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য একটা স্ট্র্যাটেজি যেটা বলছো, আমার মনে হয় এটা একটা ব্যক্তিগত প্ল্যান করা উচিত। এটার ব্যাপারে আমি আগেও বলেছি, আমার মনে হয় তুমি সেই লাইভটাও দেখেছো, যে কম দিনে বেশি পড়ার জন্য, ধরো তোমার সামনে এখন 20 দিন আছে, আসলে 20 দিন আছে, এখন এই 20 দিনে তোমার যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের মধ্যে তুমি সবচেয়ে কম যেটা পারো সেটা বেশিক্ষণ ধরে পড়বা। এবং কিভাবে পড়বা? টেস্ট পেপার ধরে ধরে পড়বা। ধরো ঢাকা বোর্ড 2016-তে বা কুমিল্লা বোর্ড 2015-তে এই প্রশ্নটা আসছে এইভাবে, বা তুমি অনেকগুলা বোর্ড যখন করবা, ক্যাডেট কলেজের প্রশ্নগুলা করবা, তোমার কাছে একটা ধারণা হবে যে প্রশ্নটা কেমন করে আসে, তখন তোমার উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, এমডি সজল, আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা। যেমন আমরা আপেক্ষিক গতি বলি, আপেক্ষিক স্থিতি বলি। সো আপেক্ষিক মানে হচ্ছে যদি কোনো আদর্শ কোনো কিছুর সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে আপেক্ষিক।
আচ্ছা, আহমেদ ফারহান, আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস। হ্যাঁ, আচ্ছা, তোমাদের উপকার করার জন্যই আমার চেষ্টা। সো তোমরা যখন আমাকে ধন্যবাদ দাও, এবং আমাকে না, আমার সাথে আমাদের স্কুলের শিক্ষক পরিবার যারা আছেন, তারা সবাই, আমাদের স্কুলের শিক্ষক পরিবার যারা আছেন আমাদের সবার সাথে তোমাদের জন্য, এরা প্রত্যেকেই তোমাদের জন্য চেষ্টা করছে। মানে মানুষ একটা ধাপ আছে। তো এই মুহূর্তে যদি এইচএসসির কোনো স্টুডেন্ট দেখে থাকে, তার মনে খুব কষ্ট হতে পারে যে হ্যাঁ, আমাদের তো আসলে অনেকগুলো ভিডিও দেওয়া হয়নি। আমি যে সময়টাতে আছি সেই সময়ে, মানে আমি যতটুকু, মানে যদি হিসাব করেছি, যে এইচএসসির তোমরা অনেকেই অনেক হয়তো একটু ক্ষুব্ধ আছো যে অনেকগুলো ক্লাস দেওয়া হয়। বেসিক্যালি আমি এইচএসসির বায়োলজির ক্লাসগুলো এখনো দিতে পারছি না। কবে দিব এটা এখন বলে লাভ নেই, আমি যদি দিই তাহলে এটা তোমরা পেতে থাকবে। আচ্ছা, এরপরে আমি ভালো আছি। এসএসসি পরীক্ষার্থী যারা 2020, তোমাদের জন্য অনেক শুভকামনা। মাইটোসিস মিওসিস নিয়ে প্রবলেম হয়। নবাব, তুমি কোষ বিভাজনের চ্যাপ্টারটার ক্লাসটা দেখেছো? মাইটোসিস আর মিওসিস সহজ জিনিস। মানে মানে তোমাদের বইয়ে যতটুকু আছে খুবই সহজ। তুমি যদি ভিডিওটা একবার দেখো আর বইয়ের অধ্যায়টাকে একটু ভালো মতো পড়ো, আমার মনে হয় যে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, শহীদুল, মাত্র 20 দিন আছে। প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো না পারো সেগুলো আগে পড়বা। হ্যাঁ, আর যদি কোনটা পড়লে কম সময়ে কমন পড়বে বা সাজেশনটা কি হবে সেটা চাও, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমরা বোর্ড প্রশ্নগুলোকে সলভ করো টেস্ট পেপারে। আচ্ছা, না না, এসএসসির আগের দিন টেস্ট পেপার পড়তে মানা করেছি। আমি বলেছি বইটা পড়তে। রিফ্রেকটিভ অফ লাইট ক্রিয়েটিভ কোশ্চেন সলভ, আমি মনে হয় চ্যাপ্টার 9-এর, মানে আলোর প্রতিসরণের সৃজনশীল সমাধানের একটা ভিডিও আপলোড করেছি। এবং ওই ভিডিওতে আমি মোটামুটি 6টা ম্যাথ একটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় ওইটা যদি তোমরা কেউ করতে পারো বা দেখতে পারো, হোপফুলি আলোর প্রতিসরণের সৃজনশীলের সমাধান নিয়ে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, এসকেএস জাকারিয়া, সবই তো বুঝি বাট মনে থাকে না, কি করব? মনে রাখার জন্য আমাদের ক্লাসের স্টুডেন্টসদের পড়াই, সবাইকে বোঝানোর চেষ্টা করি। দ্যাটস এ গ্রেট আইডিয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া। আমি একবার ফেসবুকে বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং দেন এক্সপ্লেইন ইট। এটা, বিষয়টা হচ্ছে এরকম। মানে আমি যদি কোনো একটা কিছু বুঝি বা তোমরা যদি কোনো একটা কিছু বোঝো, এটা যদি তুমি আরেকজনকে এক্সপ্লেইন করো বা ব্যাখ্যা করার চেষ্টা করো বা কাউকে বোঝানোর চেষ্টা করো, তাহলে নিজের বুঝতে পারার বিষয়টা আরো স্ট্রং হয়। এইটা তোমরা করতেই পারো। তোমরা যারা স্কুলে বা কলেজে আছো, তোমরা যখন একটা জিনিসকে বুঝবা, যখন গ্রুপ স্টাডি করবা, দেন ট্রাই টু এক্সপ্লেইন দ্য থিং দ্যাট ইউ আন্ডারস্টুড। সম্রাট খান, আচ্ছা, এখানে আসলে অনেক প্রশ্ন আসছে। স্যার, জেনারেল ম্যাথ কেমনে পড়বো? কায়েস উদ্দিন, জেনারেল ম্যাথ করে করে সলভ করতে হবে। এসএসসিতে কালার কালার পেন, হ্যাঁ, ব্লু পেন ব্যবহার করো। আহ, আচ্ছা আচ্ছা, ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাথ প্রবলেম আছে, কি করা যায়? ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাথ হচ্ছে তুমি টেস্ট পেপারটার সলভগুলা করবা। আর আমি একটা ভিডিও আপলোড করেছি, আর এর মধ্যে আরো 2টা ভিডিও আপলোড করব সৃজনশীল সমাধান নিয়ে, যে তো চলতরিতের ভিডিওগুলা কি। শহীদুল, এনজাইম কি? এটা সংজ্ঞা বইয়ে লেখা আছে। হ্যাঁ, এটা বইয়ে লেখা আছে, খুব সহজ একটা বিষয়। তড়িৎ বলরেখা, মোহাম্মদ ইমন, তড়িৎ বলরেখার সংজ্ঞাও বই আছে। লরাইল অ্যালকোহল থেকে সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট প্রস্তুতি বুঝি না। এটা হচ্ছে ওই যে লরাইল অ্যালকোহল থেকে ডিটারজেন্ট প্রস্তুতিটা আমি অধ্যায়টার ভিডিও যখন আপলোড করেছিলাম, এই 12 কার্বনের অ্যালকোহল থেকে কিভাবে ডিটারজেন্ট উৎপাদন করা যায় এটাও ব্যাখ্যা করেছি। তুমি যদি আমার ভিডিওটা একবার দেখে থাকো, আমার মনে হয় বুঝতে না পারার প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, বায়োলজি পড়বো কিভাবে? তানভীর, বায়োলজি পড়বা বাকি অধ্যায়গুলো, বাকি সাবজেক্টগুলো যেভাবে পড়ো সেভাবে।
কঠিন না। আচ্ছা, জে এইচ রাকিব, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিজিক্সের টপিক বইয়ের মধ্যে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আমি টেস্ট পেপার সলভ করতেছি না, শুধু বোর্ড কোশ্চেনগুলো সলভ করতেছি। হ্যাঁ, আসিফ, করতে থাকো, আমার মনে হয় পারবে। আচ্ছা, কায়েসউদ্দিন, তুমি বলেছো আমি কোন কলেজে চাকরি করি। আমি কোনো স্কুল কলেজে কোনোদিন চাকরি করিনি, কোনোদিন পড়াইনি। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছি। সো আমি স্কুল কলেজের সাথে সম্পৃক্ত না বা সংযুক্ত না। আচ্ছা, শবনম রুহি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োর সৃজনশীল লেখার কৌশল। কৌশল হচ্ছে যা প্রশ্নে চেয়েছে সেটার উত্তর দিবা, জাস্ট উত্তর দিবা। 4 নম্বরের অ্যান্সারটা যা বলা হয়েছে সেটাকে কমপ্লিটলি অ্যান্সার করবা। বায়োলজির পড়া মুখস্থ রাখতে পারি না। আব্দুল্লাহ, বায়োলজির পড়া মুখস্থ রাখার জন্য বায়োলজির পড়াটাকে বারবার লিখতে হবে, তাহলে হবে। কেমিস্ট্রি পড়ার জন্য অধ্যায়টাকে আগে পুরাটাকে রিডিং দিবা, পুরো অধ্যায়টাকে রিডিং দিবা, বোঝার চেষ্টা করবা যে যেটা তুমি পড়েছো সেটা তুমি বুঝেছো কিনা। আচ্ছা, ইনশাল্লাহ, হ্যাঁ। আহমেদ সামু, অবশ্যই গ্রহণ করব। আরো বোর্ড সলিউশন চাই। আসিফ মল্লিক, আমি বোর্ড সলিউশন দিব। এই সামনে 20 দিন আছে, আমি সর্বোচ্চ সংখ্যক ক্লাস দেওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট মানে কয়টা দিতে পারবো বলতে পারছি না, কিন্তু যখনই আমার সুযোগ হবে আমি টেস্ট পেপারের সলভগুলো দিব। স্যার পরীক্ষার প্রশ্ন কত বড় কিভাবে লিখবো? আচ্ছা, এই প্রশ্নটা আমাকে খুবই কষ্ট দেয় যখন একটা স্টুডেন্ট লিখে যে স্যার কতটুকু লিখবো। আচ্ছা, একটা প্রশ্ন করা হয়েছে, ধরো তোমাকে বলা হয়েছে যে মাইটোসিস সম্পর্কে লিখতে। আমি বললাম যে মাইটোসিসের প্রশ্নটা যখন ঘ নাম্বারে আসবে তখন তুমি 2.5 পেজ লিখবা। এখন তুমি যদি মাইটোসিস না পারো তাহলে কি তুমি 2.5 পেজ লিখতে পারবা? তোমাকে যে টপিকটা সম্পর্কে বলা হয়েছে সেই টপিকটা যদি তুমি না পারো তুমি কি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা? তাহলে পেজ হিসাব করে চিন্তার দরকার নেই। তুমি চিন্তা করবা 5টা সৃজনশীল লেখার জন্য তোমার এতটুকু সময় আছে, তার মানে যতটুকু সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে। তাহলে প্রতি সৃজনশীলে এতটুকু করে সময়, এতটুকু সময়ের মধ্যে আমাকে 10 মার্কের অ্যান্সার দিতে হবে। সো জ্ঞানমূলকে তুমি 1 লাইন বা 2 লাইনের মধ্যে লিখে দিলা। তুমি অনুধাবনের মধ্যে একটু এক্সপ্লেইন করলা ছোট্ট করে, যাতে একটা টিচার লিখে 2-2 দিতে হয়, তোমাকে বাধ্য হয় এমন ভাবে লিখবা। তুমি প্রয়োগমূলকে এসে একটা চিত্র পারলে চিত্র দিবা, ম্যাথ থাকলে ম্যাথটাকে সলভ করে দিবা। কোনো বাড়তি লেখার দরকার নাই। উচ্চতর দক্ষতার মধ্যে একটু করে এক্সপ্লেন করতে হবে, সেটা 2 পেজে হতে পারে, 3 পেজে হতে পারে। আচ্ছা, ওকে, অনেক প্রশ্ন। আপনি কি বিসিএস করেছেন? রাজ নিয়াজ, না, আমি আমি বিসিএস করিনি। আমি এত ভালো স্টুডেন্ট না, এই জন্য আসলে হয়ে ওঠে নাই। আর এসএসসি কেমিস্ট্রির আচ্ছা, মোস্তাফিজ নান্না, কেমিস্ট্রির 23টা এমসিকিউর বেশি হয় না। এই যে যে 2টা ভুল যায়, ওই 2টা যে ভুল যায় সেই কষ্টটাকে সলভ করতে করতে একদিন 25টা হয়ে যাবে। স্যার পড়া মনে থাকে না, কি করব? এটা এটা আল্লাহ, আমার পক্ষে উত্তর দেওয়া পসিবল না। আচ্ছা, বন্ড এনার্জি নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। বাদল, বন্ধন শক্তির অঙ্ক কিভাবে করতে হয় এটা আমি ওই একটা ভিডিওতে আপলোড করেছি, ওই যে রসায়ন শক্তি অধ্যায়টার মধ্যে। তুমি একবার যদি ভিডিওটা দেখার পরে না বুঝো আমাকে আমার ফেসবুক পেজে লিখো যে ভিডিও দেখার পর আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এমবিএম মাহাদি হাসান, এই এমবিএম মানে কি? মাশরাফি বিন মুর্তজা? আমি জানি না। আচ্ছা, ইসলামের আয়াত মনে থাকে না। ইসলাম শিক্ষায় আমি যতটুকু ভিডিও মানে যতটা ভিডিও আপলোড করেছি আয়াতগুলো লিখে করার চেষ্টা করেছি। একটা মানুষের মনে তখনই থাকে না যদি ওই মানুষটা ওই জিনিসটাকে চর্চা না করে, মন থেকে ভালো না বাসে। মন থেকে ভালো না বাসলে ওই জিনিসটাকে সেটা কখনোই মনে থাকবে না। আচ্ছা, বন্ড এনার্জি নিয়ে প্রবলেম আছে, মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড মেগাস্পোরোজেনেসিস। আইজ্যাক নিউটন 11 নম্বর অধ্যায়, উদ্ভিদের জীবের প্রজনন বায়োলজির এই 11 নম্বর অধ্যায়ের উপরে আমি মনে হয় 87 মিনিটের একটা ভিডিও আপলোড করেছি। সেইখানে
মাইক্রোস্পোরোজেনেসিস এন্ড মেগাস্পোরোজেনেসিস আমি এক্সপ্লেইনও করেছি। নীলন প্রস্তুতিটা বলেন, রসায়ন কিভাবে পড়ব, চলতরিত এবং ক্রিয়েটিভ। স্কন্ধচক্র, শ্রোণীচক্র, তানভীর, স্কন্ধচক্র মানে হচ্ছে কাঁধ, এই যে শোল্ডার জয়েন্ট, আর এই যে শ্রোণীচক্র হচ্ছে এই যে কোমরটা, পেলভিস, এটা হচ্ছে শ্রোণীচক্র, এটাকে বলা হয় পেলভিক গার্ডেল। হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে এই 20 দিনে ভিডিও দেওয়ার ব্যাপারে আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা এখন বলে লাভ নাই, ক্লাস গেলেই বুঝতে পারবা। তোমরা যারা আমাদের স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমরা যারা আমাদের স্কুল চ্যানেলটার নিয়মিত ফলোয়ার, তোমাদের মানে ক্লাস আপলোড করলেই তোমাদের কাছে আসার কথা। সো এটা এখন না বলি। আচ্ছা স্যার, কেউ যদি কিছুই না পড়ে থাকে সেইভাবে, তবে এখন কোন রকম জিপিএ 5 পেতে চাই, তাহলে কি করব? কে প্রশ্নটা করেছে? দীপ্ত আহসান, তুমি ভিডিও মানে তুমি লাইভের পরে আমার সাথে একটু কথা বলো। তোমার যদি মনে হয় যে মাত্র কয়েকদিন পরে আমি জিপিএ 5 পেয়ে যাব এবং এই জিপিএ 5 নিয়ে তুমি জীবনে কিছু করবা, বা কোন একটা স্টুডেন্ট খুব স্বল্প সময়ের একটা সফলতা নিয়ে জীবনে বড় কিছু করবে, এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে, এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। মানে 9-10 এর 2টা বছরে যেই স্টুডেন্টগুলা পড়ে 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 অনেক চেষ্টা করে অনেক পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট পাবে, আর যে খুব কম সময়ে একটা ভালো রেজাল্ট পেতে চাইবে, দুইজনের মধ্যে অনেক অনেক পার্থক্য থাকবে জীবনে, ডেফিনেটলি ভবিষ্যতে পার্থক্য থাকবে। এসএসসি কি শাহ আফ্রিদি, ঢাকায় আসলে আমার সাথে, হ্যাঁ ঢাকায় আমার সাথে অনেক স্টুডেন্ট, আমার অনেক অনলাইন স্টুডেন্ট আমার সাথে দেখা করেছে। বেসিক্যালি আরিফুল শ্রাবণ, সে কুমিল্লা থেকে আসছিল দেখা করতে, নাফিজ ইমতিয়াজ যশোর থেকে আসছে দেখা করতে। ঢাকায় আমার যে মানে যেখান থেকে আমরা ক্লাস আপলোড করি, যে চারুলতা একাডেমিক কোচিং, মিরপুর 10, ঢাকা মিরপুর 10-এ চারুলতা একাডেমিক কোচিং, এটাই হচ্ছে আমাদের এই এই সব কিছুর প্লেসমেন্ট। সেখানে অনেকেই আসছে দেখা করতে, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক শিক্ষক আমাদের সাথে দেখা করতে আসছে। তোমরা যে কোনো সময় ঢাকা আসলে যদি তোমাদের কারো দেখা করার ইচ্ছা থাকে, আসতে পারো। ইচ এন্ড এভরিওয়ান ইজ ওয়েলকাম। ফিজিক্স চ্যাপ্টার 2 নিয়ে প্রবলেম আছে, অনেক প্র্যাকটিস করতে হবে। গতির অঙ্কের মানে প্রত্যেকটা সূত্রকে প্র্যাকটিস করতে হবে। আমি গতির গাণিতিক সমাধান দিয়েছি, গতি অধ্যায়ের ব্যাখ্যা দিয়েছি। কেমিস্ট্রির বেসিক ইমপ্রুভ করতে হলে কেমিস্ট্রিকে প্রথমে বুকে ধারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। কেমিস্ট্রির প্রত্যেকটা লাইনের সাথে, প্রত্যেকটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় রিলেটেড। অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একটু বুঝে চিন্তা করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সায়েন্সের প্র্যাকটিক্যালের জন্য কি করা যেতে পারে? সায়েন্সের প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যালের যে পরীক্ষণের নাম আছে, প্র্যাকটিক্যালের যে তত্ত্বের জন্য তত্ত্বটাকে প্রমাণ করার জন্য যে কাজের ধারাটা আছে, তারপরে হচ্ছে পরীক্ষণের যে নমুনা, এবং সেই নমুনায় কাজ করার পরে সেটা কিভাবে রেজাল্টটা আসছে সেটা লেখা আছে, এইটা বুঝতে হবে। তুমি একটা কিছু করছো বা তুমি কোন একটা কাজ করতেছো, সেই কাজটা কিভাবে করলা, সেই করার ব্যাখ্যাটা, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ফিজিক্সের ল্যাবে একটা কাজ তুমি করছো, সেই কাজটাকে এক্সপ্লেইন করার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতে করে আসতে হবে। এটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে একটা মজার জিনিস, সায়েন্সের ক্ষেত্রে এটা খুবই একটা মজার জিনিস। আচ্ছা, লেন্স, মেহেদি হাসান আকাশ, আমি লেন্সের ভিডিও আপলোড করেছি। আচ্ছা, ফিজিক্স চ্যাপ্টার 8-9 এর ম্যাথ সলিউশন আরো দিলে ভালো হবে। আচ্ছা আরমান, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ইনশাল্লাহ মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করবো বাবা। তো তোমরা যারা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাবা, তোমাদের জন্য আমার এমনিতেই দোয়া থাকবে, আমার জন্য মিষ্টি নিয়ে আসতে হবে না। তোমরা যে যেখান থেকে যে অবস্থায় স্টাডি করছো, পড়াশোনা করছো, তোমরা বেস্ট রেজাল্ট করো, তোমাদের জীবনটা সুন্দর হোক, এটাই আমার জন্য দরকার, মিষ্টি নিয়ে আসতে হবে না। কর্মদক্ষতার ম্যাথ গুলো বুঝায় দেন।
আল মুমেন তামিম। কর্মদক্ষতার অঙ্ক তো আমি বলেছি, ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তির গাণিতিক সমস্যা সমাধানের ভিডিওতেও আমি কর্মদক্ষতার অঙ্কের ব্যাখ্যা করেছি। আচ্ছা, ফিজিক্সের কপিকলের ম্যাথে প্রবলেম, হ্যাঁ এইটা একটা ইস্যু। ফিজিক্সের যে কপিকলটা আছে এক ধরনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এইটার একটা ভিডিও আপলোড করা দরকার, রাইট। এটা আমি আইসিটির 5-6 শর্ট পারা যায় না। হ্যাঁ, সাদি স্যার আইসিটির 5 এবং 6 নাম্বার চ্যাপ্টারের ভিডিও আপলোড অলরেডি করেছে এবং এইটার উপরে আরো ব্যাখ্যামূলক অ্যান্সার তিনি দিবেন। আচ্ছা, ওকে। আর বাকি যারা প্রশ্ন করেছো তাদের কাছে সবাই, আচ্ছা ওকে, এবার আমি একটু ইন জেনারেল কথা বলি। যারা আমাকে প্রশ্ন করেছো সবারকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের অ্যান্সারটা হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট ফিউ মিনিটস আমি একটু আমার ব্যক্তিগত কিছু অনুভূতি এবং কিছু ঘটনা না, মানে একটা সামারি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি ফেসবুকে স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপের অ্যাক্টিভিটিস, তারা যে প্রশ্ন করে, মানে আমাদের স্কুলের যে ফেসবুক গ্রুপটা আছে, যেখানে এই মুহূর্তে যে পরিমাণ মেম্বার আছে এবং তারা যখন প্রশ্ন করে আমি বোঝার চেষ্টা করি যে প্রশ্নগুলা কি হচ্ছে আর যে উত্তরটা দিচ্ছে সে কিভাবে দিচ্ছে। সো আমার কাছে মনে হয় তোমরা যারা মনে করছো যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বিন্দাস জীবনটা তো সুখের হয়ে যাবে, জীবনটা সুখের হয় প্রত্যেক মোমেন্টে। তোমার যদি মনে হয় জীবনে একটা স্টেজে গিয়ে তুমি হ্যাপি হবা, এর চেয়ে মানে অলিক ঘটনা, এর চেয়ে কাল্পনিক ঘটনা আর হইতে পারে না। মানুষের জীবনটা এমন একটা নিশ্চিত বৃত্তে ঘেরা থাকে যে যে কোনো স্টেজে গিয়েই মানুষ অনেক হ্যাপি হইতে পারে, আবার অনেক বড় স্টেজে গিয়েও মনে হতে পারে যে সে তার জীবনে একদম সাকসেসফুল হয় নাই। ইট ডিপেন্ডস আ লট অফ থিং। মানে একজন মানুষ কতটুকু সাকসেসফুল, একজন মানুষ কতটুকু হ্যাপি, এইটা জাজ করার মতন কোনো স্কেল নাই। সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে, সেটা সোশ্যাল আসপেক্টের ক্ষেত্রে, সেটা পার্সোনাল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, যত কিছু দিয়েই হোক। তোমরা যারা গোল্ডেন জিপিএ 5 চিন্তা করছো, তোমাদের অবশ্যই উচিত হবে কিছু শিখে লেখা, কিছু জেনে সামনে যাওয়া। শর্ট টার্মের মধ্যে, কম সময়ের মধ্যে অনেক বড় কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আসলে শেষ পর্যায়ে ভালো কিছু দেয় না। দ্যাটস ট্রু। তো তোমরা এই মুহূর্তে, তোমাদের সময়টা কম, মাত্র 20 দিন আছে। তোমাদের প্রথম করণীয় জিনিসটা হবে, দয়া করে তোমরা, যদিও এটা মোবাইলটাতে দেখছো, ফেসবুকের ব্যবহারটা একদম দরকার না হলে করবে না। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের টেস্ট পেপারের যেই টেস্ট পেপারটা সলভ করবা। বোর্ড, ক্যাডেট কলেজ, সৃজনশীল, এমসিকিউ, অন্তত দিনে 5টা সাবজেক্টের অন্তত করে 2টা করে বোর্ড বা ক্যাডেট কলেজ সলভ করবা। একজন লিখেছে 7টা সৃজনশীল লেখা অনেক কষ্ট হয়ে যায়, তার উপর আবার অনেক ঝামেলা আছে, সুতা লাগানো, নাম্বার লেখা, এত কাজ করে কখন লিখবো স্যার? ইফতেখারুল আলম মাহমুদ, এই 7টা সৃজনশীল তোমাদের সবার জন্য। ও যদি পারে, তোমার পাশের একটা তোমার ক্লাসমেট যদি পারে, তুমিও পারবা। এই সিস্টেমটা is not implemented for you only, for everyone. So if someone can do that, you can do that. সিস্টেম লস করা যাবে না। আচ্ছা, সারা বছর শুধু পরীক্ষার আগের রাতেই পড়ি। আচ্ছা আচ্ছা, ওর খুব ইন্টারেস্টিং কমেন্ট। এমডি সাহা পরান, আমি সারা বছর শুধু পরীক্ষার আগের রাতেই পড়েছি। উল্লেখ্য আমি যা পড়ি সবই বুঝি। মাশাল্লাহ, এখন জিপিএ 5 পেতে কি করতে পারি? মাই গুডনেস, তোমার জন্য একটা ক্ল্যাপ। তুমি যদি যা পড়ো, তুমি যদি সব বুঝে থাকো, আর পরীক্ষার হলে যে প্রশ্নটা আসবে
তুমি যদি বুঝতে পেরে থাকো আর সেই আদলে লিখতে পারো, তাহলে তোমার চেয়ে বেস্ট আর কেউ করতে পারবে না। আমি অনেক দোয়া করি তোমার জন্য। আচ্ছা, আর একটা কি, স্যার আমি 10ম শ্রেণীতে উঠেছি, আমার প্র্যাকটিক্যালের ব্যাপারে কোনো আইডিয়া নেই। তোমার স্কুলের শিক্ষকের সাথে একটু দেখা করবে, তিনি অবশ্যই তোমাকে চেষ্টা করবেন প্র্যাকটিক্যালটাকে বোঝায় দেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে একটা ফিজিক্সের একটা কাজ তুমি করছো, বা পদার্থবিজ্ঞানের কোন একটা কাজ করছো, সেই কাজটা কিভাবে করবা, কিভাবে রেজাল্ট পাবা, তার একটা বর্ণনা দেওয়া। কি লুৎফর রহমান লাবিব, আমি নিউ ক্লাস 10। আচ্ছা, তোমরা যারা নিউ ক্লাস 10, ক্লাস 9, তোমাদের জন্য আজকে কথা বলছি না, আজকে কথা বলছি শুধু যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে। আচ্ছা আচ্ছা, এ প্লাস পেতে হলে কি টেস্ট পেপার সলভ করতে পারি? ফাহিম, তুমি এই প্রশ্ন করো না যে এ প্লাস পেতে হলে কি টেস্ট পেপার পড়বা, তুমি প্রশ্ন করবা যে এ প্লাস পেতে গেলে কিভাবে টেস্ট পেপার পড়তে হবে। তুমি টেস্ট পেপার পড়ার জন্য সবচেয়ে বেশি যতটা তুমি পারো, পারলে পুরা টেস্ট পেপার সলভ করে যাও, তুমি এ প্লাস পাবা। পারলে পুরা টেস্ট পেপার বলতে ওই যে টেস্ট পেপারে যতগুলা বছরের, যতগুলা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, যতগুলা ক্যাডেট কলেজ দেওয়া আছে, যতগুলা স্কুল দেওয়া আছে, সবগুলা করে যাওয়া, ইনশাল্লাহ এ প্লাস মাস্ট। আচ্ছা, টেক্সট বুকে কনসেপ্ট আছে যেগুলো টেক্সট বুকে নাই, সো কি করতে পারি? কোশ্চেন আসতে পারে, হ্যাঁ এটা সত্য কথা। ফিজিক্সের লাস্ট মোমেন্টে কোন কোন ম্যাথ করব? ইয়াল্লাহ, ফিজিক্সের লাস্ট মোমেন্টে আলাদা করে ম্যাথ করার জন্য কোনো আলাদা সিস্টেম নাই। তুমি পুরা ফিজিক্সটাকে মনে রাখার চেষ্টা করবা, যে হ্যাঁ, যদি কেউ বলে দিতে পারে যে এগুলো এগুলো পরীক্ষায় আসবে, আর তুমি যদি সেগুলো পড়ে যাও, এই অভ্যাসটা করো না। এই শর্টকাট সাকসেসফুল হওয়ার অভ্যাসটা ভালো না। ওকে, আচ্ছা, পরীক্ষার আগের রাতে সবগুলো বোর্ড প্রশ্নগুলো, আচ্ছা, বায়োলজির কোন কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়তে হবে? সব চ্যাপ্টার পড়তে হবে, সব চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। আচ্ছা, ফিজিক্সের টেস্ট পেপার সলভ করতে গিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা, ফিজিক্সের চ্যাপ্টার 14 এর ক্লাস দিবেন কি? হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সের চ্যাপ্টার 14, মিনহাস সাদমান, ফিজিক্সের চ্যাপ্টার 14 আধুনিক পদার্থবিজ্ঞানের উপরে 2টা ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করেছি। একটা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর লাইভ হিস্ট্রি নিয়ে, এবং তারপরে হচ্ছে মডার্ন ফিজিক্সের যে পার্টগুলো আছে, এক্স রে, ইটিটি, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, এন্ডোস্কপি, আর হচ্ছে এনজিওগ্রাম, এই জিনিসগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে। হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, আমরা তো দিব, অনেক ভয় লাগতেছে। আচ্ছা ফারহানা, এসএসসি দিবা ভয় লাগলে হবে নাকি? তুমি এর আগে জেএসসি দাও নাই তো? জেএসসি যখন দিছো তখন যেভাবে ঝাঁপাইয়া পড়ছো, সেভাবে চিন্তা করতে হবে। পরীক্ষা জীবনে শেষ হবে না, পরীক্ষা দিয়ে যাইতে হবে, ভয় পেয়ে কোনো লাভ নাই। আচ্ছা, এই হচ্ছে, কোনো টেনশন নাই। তোমরা সবাই সবাই খুব মনোযোগ দিয়ে, মানে তোমরা যারা মুসলিম, তারা নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলবা, একমাত্র সৃষ্টিকর্তার কাছে বলবা যে ইয়াল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান দান করেন, রাব্বি জিদনি ইলমা, এবং সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে চাইতে হবে যে আল্লাহ যাতে আমাদের সবার মনে শান্তি দেয়, এবং যে প্রিপারেশন আমরা নিয়েছি বা তোমরা নিয়েছো, সেই প্রিপারেশনের উপর বেস করে সৎ থেকে বি অনেস্ট পরীক্ষা হলে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি তো আগেই বলেছি সাকিব, আমি কোনো স্কুল বা কলেজের টিচার নই, সব বিষয়ে টেস্ট অবশ্য। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, নেফ্রনের চিত্র আঁকলে কি, নেফ্রনের চিত্র আসলে কি করবা? নেফ্রনের চিত্র আঁকাবা? নেফ্রনের চিত্র তো খুব সহজ। আমি কিডনি পড়ানোর সময় সুন্দর করে চিত্র ব্যাখ্যা করেছি। মানব রেচন তন্ত্র, এসএসসি বায়োলজির প্লে লিস্টে মানব রেচন তন্ত্রের ভিডিও আমি আপলোড করেছি, এবং সেখানে কিডনির লম্বচ্ছেদ,
নেফ্রন ডায়ালাইসিস ব্যাখ্যা করেছি। বায়োলজির চিত্র নিয়ে কি করব? আফ্রিদি, বায়োলজির চিত্র আঁকানোর প্র্যাকটিস করবা। একবার দেখে আঁকাবা, আরেকবার বই বন্ধ করে আঁকাবা, সম্ভব হবে ভালো করাটা। এ কয়দিন কিভাবে পড়াশোনা করবে? এ কয়দিন খুব সিরিয়াসলি পড়াশোনা করবে, বিন্দু মাত্র সময় নষ্ট করবে না, টেস্ট পেপার আর মেইন বই নিয়ে পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাঞ্জেল মাহি, তোমার কমেন্ট তো পড়েছি। বায়োলজির চিত্র কি প্রথমে আঁকবো নাকি লাস্টে আঁকবো? বায়োলজির চিত্র এমন এক জায়গায় আঁকাবা যাতে সামনে এবং পিছনে থাকে, মাঝখানে আঁকাবা, বেটার। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষার কি এসএসসি এক্সামের আগের দিন? আল্লাহ, এই প্রশ্নটা আর করো না প্লিজ। আমি হায়ার ম্যাথ কি, হায়ার ম্যাথ কমন পড়ে না কে? এটা লাবিবুর রহমান লাবিব। হায়ার ম্যাথ উচ্চতর গণিতের সবগুলা চ্যাপ্টারে সবগুলা ম্যাথ করে যাবা, তাহলে কমন পড়বে, অবশ্যই পারবা। আচ্ছা, ফিজিক্সে টেস্ট করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, অবশ্যই দোয়া করি। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম, আচ্ছা কি, আচ্ছা ফাহিম, আমি বলেছিলাম এ প্লাস পেতে হলে কি টেস্ট পেপার সলভ করা কি জরুরি? আচ্ছা, এটা তো আরেক প্রশ্ন হয়ে গেল। অনেক স্টুডেন্ট আছে যে যাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, জীবনে টেস্ট পেপার কিনে নাই, মানে হচ্ছে এসএসসি লাইফে ও বই পড়ে পরীক্ষা দিয়েছে এবং সে এ প্লাস পেয়েছে। এখন টেস্ট পেপারটা হচ্ছে মানে একটা স্টুডেন্টকে এই ধারণা দেয় যে সে তার কোন স্কুলে কোন কলেজে কেমন প্রশ্ন আসছে, এটা দেখে সে একটা ধারণা নিবে। এই ধারণাটা যার দরকার সে টেস্ট পেপার কিনবে। আমি মোটেও বলি নাই যে এ প্লাস পেতে গেলে অবশ্যই টেস্ট পেপার কিনতে হবে। যারা কিনেছো, আর তোমার যদি মনে হয় যে শুধু তুমি মেইন বই পড়ে পরীক্ষা দিয়ে এ প্লাস পাবা, সেটাও সম্ভব। টেস্ট পেপার না কিনেও ভালো মতো পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব, যদি এ প্লাস পাওয়ার টার্গেট থাকে। আচ্ছা, ওকে। সালমা বেগম সালমা, ওয়েলকাম টু দ্য ফার্স্ট লাইভ। ওকে, সন্নিবেশ বন্ধন নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড করব। শহীদুল ইসলাম, বায়োলজির টেস্ট পেপার সলভ করে দিব নেক্সট 30 দিনের মধ্যে, সর্বোচ্চ সংখ্যক টেস্ট পেপার সলভ করে দেওয়ার চেষ্টা করব। সূর্য কুমার রায়, তোমার প্রশ্নটা একটু আমাকে বলো। ওকে, আই এম ফিলিং সো এক্সাইটেড, ওয়েল, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা সেকেন্ড পেপার কিভাবে পড়বে প্লাস পাওয়ার জন্য? বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিককে মানে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ভাষা রীতি থেকে শুরু করে ধ্বনি তত্ত্ব, সমাস, সন্ধি, কারক, প্রকৃতি, প্রত্যয়, বাগধারা, এক কথায় প্রকাশ, পরবর্তীতে শব্দের শ্রেণীবিভাগ, শব্দের উৎস, সবগুলা মানে বাংলা ব্যাকরণের আলোচিত যে বিষয়গুলো আছে সবগুলাকে ভালো মতো পড়লে এ প্লাস পাওয়া সম্ভব। সেট ফাংশনের অঙ্ক হায়ার ম্যাথের করতে হবে বারবার, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এমসিকিউ সলভ করব আফাক, আফরাজুর রহমান আফ, হ্যাঁ, এই এসএসসির বায়োলজির এমসিকিউ আমি সলভ করে ভিডিও আপলোড করব। আফসার আলী, ইনশাল্লাহ প্রিপারেশন ভালো, মাশাল্লাহ। ফিজিক্সের অষ্টম নবম দশম 11 4টা অধ্যায় ব্যতীত সকল চ্যাপ্টার পারি, এগুলো আমি পারদর্শী, এখন আমি কি করতে পারি? পড়তে মন চায় না, এটা কে? রাকিব রাজ, পড়তে মন চায় না। আমরা আসলে আমাদের একটা খুব মানে কষ্টের জায়গাটা হচ্ছে যে মানে যখন একটা স্টুডেন্ট বলে যে পড়তে মন চায় না, তাকে ভালো ফিল করানোর জন্য যদি মানে রসদ থাকতো তাহলে আমি প্রত্যেকের কাছে গিয়ে একবার করে একটু করে বলে আসতাম, পড়াশোনাটা একটা সাধনার জিনিস। এটা এটা এটাকে তিলে তিলে গড়তে হয়। অলওয়েজ রিমেম্বার, সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। পড়াশোনায় ভালো করাটা এটা অ্যাক্সিডেন্টালি একদিনে হয় না, এটা হচ্ছে ধীরে ধীরে ধাপে ধাপে চেষ্টা করতে করতে হয়। সেই চেষ্টাটা করতে হবে। তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 9-এ বা 10-এ আছো, তোমাদের সময় হচ্ছে এখন সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে সামনে আগায় যাওয়ার। হ্যাঁ, জীববিজ্ঞানটা সূর্য, জীববিজ্ঞানের আমি টেস্ট পেপারে সলভ দিব, অনেক বেশি দিব।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আর আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি তোমাদের সাথে একটু কথা বলার দরকার ছিল। তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমি বসিনি, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, জীবনে আহ, কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় এই মোটিভেটেড করার, ইন্সপায়ার করার দরকার আছে, এক্সাইটমেন্টের দরকার আছে। এই এক্সাইটমেন্ট না হলে জীবনে জড়তা চলে আসবে। ডেফিনেটলি জীবনে এক্সাইটমেন্টের প্রয়োজন আছে, জীবনে আনন্দের দরকার আছে, জীবনে রসবোধের দরকার আছে। সো আমি চেষ্টা করেছিলাম, মানে আমি ভাবছিলাম যে তোমাদের সামনে যদি কোনোভাবে তোমাদেরকে একটু মোটিভেটেড করা যায়। যদি আমি ওই রকম পারি না, বাট আমি চাই তোমরা লং লাস্টিং একটা সাকসেসের দিকে যাও। শুধুমাত্র এসএসসিতেই গোল্ডেন এ প্লাস পাওয়ানোটাই তোমাদের জন্য আমার টার্গেট না। গোল্ডেন এ প্লাস অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো ডিগ্রি নিয়ে কি হবে যদি মনের মধ্যে শুদ্ধতা না থাকে, যদি সত্যিকারের মানুষ হতে না পারো, তাহলে এই ডিগ্রিগুলো কাগজের মধ্যে থেকে যাবে। সো এই কাগজের ডিগ্রির দরকার নাই, দরকার হচ্ছে এইখানে জিনিস থাকা এবং এইখানে হচ্ছে জ্ঞান থাকা। সেই জ্ঞানটা দিয়ে মানুষকে সেবা দেওয়ার একটা টেন্ডেন্সি, বা এক মানুষকে সেবা দেওয়ার একটা ইচ্ছা, এইটা দরকার। একটা জ্ঞান অর্জন, মানে মানুষ পিএইচডি পর্যন্ত বা কোনো একটা, মানে যেভাবে মানুষ পড়াশোনা শেষ করে পিএইচডি পর্যন্ত গিয়ে ইনভেনশন করতে 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 অনেকগুলো ইনভেনশন করতে করতে, মানে মানুষের লাইফ স্প্যানের মধ্যে এমন একটা কিছু করা যাতে নিজের কোন কাজ, মানুষের নিজের কাজ আরেকটা মানুষের উপকারে আসে, এইরকম কিছু একটা করা, এইটা করতে হবে। সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা যে অবস্থানে, যে পরিবেশে, যেভাবে আছো, যে এলাকায় আছো, যে ঘরটাতে আছো, যে স্কুলটাতে আছো, যে পরিবারের সাথে আছো, তোমার পৃথিবীতে এই মুহূর্তে যে জায়গাটাতে এক্সিস্টেন্স আছে, সেই জায়গা থেকে তোমার রিসোর্স, তোমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু ব্যবহার করে এসএসসির ভালো রেজাল্ট করার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবা। সময় অপচয় কম করবা এবং অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। নিজেকে সুস্থ রেখে সামনে আগানোর চেষ্টা করবা। সো এরপরে আমি লাইভে আসবো কিনা আমি জানি না। আমার যদি মনে হয় যে তোমাদের সামনে লাইভে আসলে তোমাদের সময় নষ্ট হবে, তাহলে আমি লাইভে আসবো না। আমি ইউটিউবে ক্লাস আপলোড করব এবং সেই ক্লাসটা ফেসবুকে আমি অ্যাড করে দিব। এবং কালকে তৌহিদ স্যার, আগামী ক্লাসে তৌহিদ স্যার তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সামগ্রিক বিষয় নিয়ে সামনে আসবেন এবং তোমাদের সাথে কথা বলবেন। আর তোমরা যারা এই মুহূর্তে যে যেই অবস্থানে আসো, যতগুলা চ্যাপ্টার তোমার কম আছে, যত জানা আছে, সেই জিনিসগুলাকে তুমি একটু মনোযোগ দিয়ে সলভ করবা। সো এই হচ্ছে এই মুহূর্তে তোমাদের প্রতি আমার তরফ থেকে কথাবার্তা। অনেক সময় আমি নিয়েছি, যদি তোমাদের সময় নষ্ট হয়ে থাকে আমি খুবই দুঃখিত। আর তোমরা নামাজ পড়বা ঠিক মতো, সুস্থ দেহে সুন্দর মন, সেটাকে রেখে চেষ্টা করবা। হ্যাঁ, কত ঘন্টা পড়তে হবে এই প্রশ্ন করবা না, যতক্ষণ তুমি পারো, যতক্ষণ তোমার দেহে কুলায় তুমি পড়বা। কত পেজ লিখতে হবে এই প্রশ্ন করবা না। তোমার 2 মার্কের অ্যান্সার কতটুকু লিখতে হবে অতটুকু তুমি জানলে লিখবে। গয়ের জন্য চিত্র আঁকানোর দরকার হলে চিত্র আঁকাবে, ঘয়ের জন্য অবশ্যই চিত্র আঁকাবে। সো আমি যদি তোমাদের ফেসবুক অ্যাক্টিভিটি দেখে মনে হয় যে আমার আরেকটু লাইভে আসা দরকার, আমি এরপরে ক্লাস নিয়ে লাইভে আসব। আর তোমাদের প্রয়োজনীয় যা যা জিনিস আছে এসএসসি 2019 ব্যাচের তোমরা আমাকে লিখবে এবং আমি তোমাদের জন্য সবার জন্য দোয়া করি। সো অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। দেখা হবে বিজয় তোমাদের সাথে। এবং তোমাদের জীবনটা সুন্দর করার জন্য মানুষকে প্রতিনিয়ত চেষ্টা করতে হয় এবং মানুষের চেষ্টা কখনোই থামে না, কখনোই থামে না। এবং মানুষের শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা কখনোই আসলে থামবে না, এটাই হচ্ছে বিষয়। সো দেখা হবে পরের ক্লাসে। তৌহিদ স্যার নেক্সট দিন ঠিক একই সময় 7টা, 7:15 মধ্যে লাইভে থাকবে।
অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। তোমাদের পরিবারে যারা আছেন, বাবা মা, সবাইকে সালাম দিও এবং আমার জন্য দোয়া করো, আমাদের স্কুলের জন্য দোয়া করো। আমাদের স্কুলের সব টিচাররা যারা আছেন, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দেন, রহমত দেন এবং তাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখেন। অনেক ভালো থাকবা, তোমরা অনেক ভালো থাকবা। আর তোমরা যা যা আমাকে কমেন্ট করেছো এই ফেসবুকের লাইভে, আমি প্রত্যেকটা কমেন্ট থেকে নোট করে দেন আমি চেষ্টা করব তোমাদের সামনে ওই জিনিসগুলোর উত্তর নিয়ে আসা যায় কিনা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। অল দ্য বেস্ট।